রাজু, তুই তো এর আগে কোনোদিন বর্ষাকালে এমন নিঝুম গ্রামে আসিসনি। দেখ বাইরের দৃশ্যটা কেমন সবুজে মাখামাখি হয়ে আছে। প্রতি বছর এই বর্ষার সময়টা আমি কাজের চাপে ভুলে একটু নিজের মতো বাঁচতে কোনো না কোনো গ্রামে ছুটে আসি। শহরের এই যান্ত্রিক জীবনের বাইরে এক চিলতে শান্তির খোঁজ পাওয়া যায় এখানেই। সত্যি রাহুল, তোর এই পাগলামিটা আমি আগে কখনো বুঝিনি। তুই যে এভাবে প্রতি বছর গ্রাম খুঁজে বেড়াস সেটা আজকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তুই আমাকে বলেছিলিস, তাই আজকে চলে এলাম। আসলে শহরের এই ভিড়ভাট্টা আর কাজের চাপ থেকে দূরে এই পরিবেশটা সত্যিই অদ্ভুত। আমারও কৌতূহল হচ্ছে গ্রামের মানুষগুলো কেমন করে থাকে, কেমন করে তাদের জীবনযাত্রা কেমন হয়। দেখবি তুইও এই গ্রামের প্রেমে পড়ে যাবি। এখানে কোনো কৃত্রিমতা নেই, মানুষগুলো বড় সরল। আজকে তোরা যখন নামবি দেখবি সেখানকার মাটির গন্ধটাই আলাদা। তুই চিন্তা করিস না, আমাদের সব ব্যবস্থা হয়ে যাবে। একটা কথা বলতো রাহুল, তুই তো গ্রামের নাম শুনলি, কিন্তু আমরা থাকবো কোথায়? এখানে তো আর হোটেল নেই। আমি তো সব সময় বড় হোটেলে অভ্যস্ত। এখানে কি সুবিধা বেশ সুবিধা পাবি কি? আরে হোটেল তো ভাড়াই নেব। আমি যখনই কোথাও ঘুরতে যাই হোটেল ভাড়া করেই থাকি। এখানেও হয়তো কোনো না কোনো ট্যুরিস্ট লজ বা কোনো ছোট হোটেল পেয়ে যাব। গ্রাম বলে তো আর খোলা আকাশের নিচে রাত কাটাবো না। তুই নিশ্চিন্তে থাক, আরামেই থাকবো আমরা। দেখেছিস তো, বকতে বকতে নামতেই ভুলে যাচ্ছিলাম। চল 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 রাহুল, আমাদের নামার জায়গা চলে এসে, চল। ওফ রাহুল, রাস্তাটা তো বেশ অদ্ভুত। এই কাদার উপর দিয়ে হাঁটা কি খুব সহজ হবে? তবে প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে একেবারে ঝকঝকে লাগছে। এই কাদা জলই তো গ্রামের আসল রূপ রাজু। একটু মানিয়ে নে, দেখবি শহরের চটকদার রাস্তাগুলো হচ্ছে এই মাটির পথটাই মনের উপর কেমন অদ্ভুত শান্তি দেয়। সঙ্গীতা, এই কয়েকদিনের বন্যায় আমার সব শেষ হয়ে গেল রে। আমাদের চাষের জমিটা পুরো জলের নিচে চলে গিয়েছিল, সব বীজতলা পচে গেছে, অনেক টাকার লোকসান। এখন কি করে সংসার চলবে বুঝতে পারছি না। ললিতাদি, আমার অবস্থাও একই রকম গো। গত রাতের বৃষ্টিতে আমার বাড়ির পেছনের দিকে দেওয়ালটা প্রায় ধসে পড়েছে। বাবা গত কয়েকদিন ধরে ঘরটা সারানোর চিন্তা করছে, কিন্তু হাতে টাকা নেই। এই বন্যায় আমাদের গ্রামটার খুব ক্ষতি হয়ে গেল। সে তো কথা, প্রতিটা বছর তো একই গল্প। নদীর পাড়ের ওই উঁচু বাঁধটার দিকে মানুষ কত আশা নিয়ে তাকিয়ে থাকে, সব ব্যর্থ। বন্যার জলের তোর সামলাবার ক্ষমতা ওটার আর নেই। সরকার আসে, অনেক আশ্বাস দেয়, কিন্তু আদতে কিচ্ছু হয় না। সত্যি দি, আমার বাবা তো কালকেই বলছিল যে নদীর পাড়টা যদি ঠিকমতো মেরামত হতো তাহলে আজ আমাদের এই দুর্দশা দেখতেই হতো না। জমানো টাকাগুলো ওই ঘর সারাই করতেই বেরিয়ে যাবে। এখন খাবার কি হবে সেই চিন্তাই রাতে ঘুমোতে দিচ্ছে না। আসলে আমাদের কপালটাই এমন, কৃষি তো আমাদের একমাত্র ভরসা। এখন জমিটাই থাকে না, তখন আর বাঁচার উপায় কি? গ্রামে তো এমন কোনো বড় কাজও নেই যে আমাদের অন্য কিছু করে জীবন চালানো যায়। হ্যাঁ দি, আমাদের গ্রামের মানুষের জীবনটা যেন সবসময় একটা প্রকৃতির সঙ্গে লড়াই করে কাটে। বন্যা শেষ হয় কিন্তু তার ক্ষত রয়ে যায় অনেক দিন। এবার কি আর নতুন করে বীজ কেনার টাকা পাবো? দেখা যাক কি হয়। মুরুল মশাইকে তো আজ সকালে শুনলাম খুব চিন্তায় রয়েছেন। তিনি তো বারবারই সরকারকে জানাচ্ছেন যে বাঁধের অবস্থা খুব করুণ, কিন্তু কে শোনে কার কথা? চলো দি, আর দাঁড়িয়ে থেকে কি হবে? ঘর তো ঠিক করতে হবে, নইলে বর্ষাতে আবার বিপদ ঘটবে। আশা রাখি পরের বছর হয়তো এমনটা হবে না। আশা ছাড়া তো আমাদের আর সম্বল নেই। চল বাড়িতে ফিরে দেখি কি করা যায়। হ্যালো দাদা, একটু শুনবেন? আমরা শহর থেকে ঘুরতে এসেছি। গ্রামের এই পথঘাট খুব একটা চিনি না, তাই আপনার সাহায্য দরকার ছিল। এই গ্রামে কি আশেপাশে থাকবার মতো কোনো ভালো হোটেল বা লজ পাওয়া যাবে? নমস্কার বাবু, আপনারা শহরের ব্যাপারে দেখছি খুব শখ করেই নিজ গ্রামে এমনি এমনি এসেছেন। তবে আপনাদের খবরটা আমার কাছে নেই, কারণ আমাদের এই ছোট্ট গ্রামে কোনো হোটেল বা থাকবার ব্যবস্থা নেই আর কি। হ্যাঁ, এখানে বাইরের লোক খুব একটা আসেও না, তাই এসবের দরকারও পড়েনি কখনো। হোটেল নেই? আরে আমরা তো ভেবেছিলাম কোনো না কোনো জায়গায় থাকবার ব্যবস্থা হয়েই যাবে। আমরা তো এখানে কয়েকটা দিন কাটাতে চেয়েছিলাম, তাহলে এখন কেমন এখন কোথায় থাকবো? রাহুল, তুই তো বলেছিলি সব ব্যবস্থা হয়ে যাবে, এখন তো দেখছি সব পরিকল্পনা ভেস্তে গেল। দেখুন, আমরা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চেয়েছি। তা হোটেলের ব্যবস্থা না থাকলে আমরা কি গ্রামে অন্য কোথাও থাকতে পারি? হয়তো কোনো গেস্ট হাউস বা থাকবার মতো জায়গা আছে। বাবুরা, আপনারা আমাদের অতিথি, হোটেলের প্রয়োজন নেই, আমার বাড়িতেই আপনারা থাকতে পারেন। খুব সাধারণ মানুষ আমরা, আমার আহামরি কিছু দিতে পারবো না, কিন্তু থাকবার মতো জায়গার অভাব হবে না। খাওয়ার ব্যবস্থাটা ঠিক মন মতো হবে কিনা জানি না, তবে আপনাদের কোনো অসুবিধে হতে দেব না। এটা এটা আমার ছোট ঘর, তবে আপনাদের আশ্রয় দিতে পারলে আমি ধন্য হব। হ্যাঁ,
আপনি যে আমাদের এভাবে আপন করে নিতে চাইছেন এটাই বড় পাওয়া। শহরে তো এসব ভাবাই যায় না। আমরা আপনার বাড়িতেই থাকতে রাজি আছি। খাবারের চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথে যা সাধারণ খাবার হবে তাতেই খুশি থাকব। সত্যি দাদা, আপনার এই উদারতা আমাদের মুগ্ধ করছে। আমরা তাহলে আপনার সাথেই যাচ্ছি। আমাদের থাকবার জায়গার জন্য আর চিন্তার কিচ্ছু নেই। আসেন বাবু, আমার সাথে আসেন আসেন আসেন। ললিতা, ললিতা, দেখো তো কারা এসেছে। শহরের বাবুরা আমাদের গ্রামে ঘুরতে এসেছে। আজকে থেকে ওরা আমাদের বাড়িতেই থাকবে। তাড়াতাড়ি যা তো, বসবার ব্যবস্থা কর। কি বলছো তুমি? বাড়িতে বাবুরা? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমাদের এই ছোট্ট ঘরে ওদের রাখার মতো কি আছে? ওরা যদি খারাপ মনে করে? এসো বাবুরা, তোমরা আমাদের বাড়িতে এসেছো, এটাই অনেক। সবটাই গরিবের ঘর, তোমরা একটু মানিয়ে নিও। তোমাদের এই গ্রামে খাবারের প্রশংসা না করে পারছি না গো। মুড়ি আর এই গুড় যেন অমৃত। শহরে আমরা হাজার রকমের খাবার খাই, কিন্তু এমন তৃপ্তি কখনো পাইনি। রাজু, তুইও খা, দেখবি কত স্বাদ। ঠিক বলছিস রাহুল। ললিতাদি, তোমার এই সাধারণ আয়োজন আমাদের মন ভরিয়ে দিয়েছে। বাইরের হোটেলের খাবারের চেয়ে এর স্বাদ অনেক গুণ বেশি। সত্যি আপনাদের আতিথেয়তা আমরা চিরকাল মনে রাখব। বাবুরা, তোমরা দয়া করে খাচ্ছ। আমরা গরিব মানুষ, এর বেশি আর কি দিতে পারি? তাছাড়া কদিন আগেই তো বন্যাতে সব কেড়ে নিয়েছে আমাদের। অনেক টাকার লোকসান, এখনো সেই ধকলটা কাটিয়ে উঠতে পারিনি। জানি না কি দিয়ে তোমাদের আপ্যায়ন করব। বন্যা? কি বললে? বন্যার কারণে কি খুব ক্ষতি হয়েছে? আমাদের একটু খুলে বলবে? আমি তোমাদের এই গ্রাম আর ক্ষয়ক্ষতির ব্যাপারে খুব একটা জানতাম না। আরে আর বলবেন না বাবু, বন্যার জল কদিন আগেই নেমেছে, কিন্তু গ্রামের অনেক কিছুই ভাসিয়ে নিয়ে গেছে। মানুষের জমানো ফসল, ঘর দোর সব শেষ। সরকার থেকে সাহায্য আসবার কথা ছিল, কিন্তু সেই সাহায্য আমাদের ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট নয়। আমরা এভাবেই মানিয়ে নেওয়ায় লড়াই করছি আর কি। মদন ভাই, তোমাদের এই কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলো। আমরা যে গ্রামে ঘুরতে এসেছি, সেখানে এমন এক গভীর ক্ষত লুকিয়ে আছে তা আগে বুঝতে পারিনি। তোমরা যে এতটা হাসি মুখে আমাদের বরণ করে নিলে তা অভাবনীয়। আরে বাবু, আপনারা তো আমাদের অতিথি। আর যত খারাপ পরিস্থিতি হোক না কেন, অতিথিকে তোমার ফেলে দিতে পারি না। তাকে তো আদর যত্ন করতেই হবে। রাজু, গ্রামটা উপর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই অসহায়। এই গ্রামটা তো প্রায় নিচু জমি। বন্যার জল এদের কাছে অভিশাপের মতো। তুই লক্ষ্য করেছিস এ অঞ্চলের মানুষগুলো কি অদ্ভুতভাবে নিজেদের কষ্ট আড়াল করে হাসছে? আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। এদের এই দুর্দশা দেখেও আমি কিছু না করে কি ফিরে যেতে পারি? ঠিকই বলেছিস রাহুল। আমাদের শহরে এত আরামায়েশের মধ্যে থেকেও আমরা কি কখনো ভেবেছি এখানকার মানুষগুলোর বেঁচে থাকবার লড়াইটা ঠিক কতটা কঠিন? তোর কি মনে হয় এভাবে হাত গুটিয়ে বসে থাকাটা আমাদের মানায়? টাকা তো আমরা জীবনে অনেক রোজগার করেছি, কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে কি সেই টাকার কোনো ব্যবহার করতে পারি না? ওই দেখ, জায়গাটা বেশ উঁচুতে। বন্যা এলেও ওই জায়গাটা সম্ভবত জলের নিচে তলিয়ে যাবে না। কেন যেন মনে হচ্ছে এখানে একটা বড় সড়ো বাড়ি বানালে কেমন হয়। বন্যাকে তো আমরা পুরোপুরি আটকাতে পারবো না, কিন্তু বন্যার সময় গ্রামবাসীরা যেন একটা নিরাপদ আশ্রয় পায়, সে ব্যবস্থা তো আমরা করতেই পারি। দারুণ আইডিয়া। বন্যার সময় মানুষ সব থেকে বেশি বিপদে পড়ে মাথা গোঁজবার ঠাঁই না পেয়ে। একটা বড় হলঘর বা বারান্দাওয়ালা বাড়ি হলে ওখানে গ্রামের সবাই আশ্রয় নিতে পারবে। খাওয়া দাওয়ার জন্য আলাদা জায়গা রাখা যায়, তাতে দুর্যোগের দিনেও কেউ অভুক্ত না থাকে। তুই কি সত্যি এটা করবার কথা ভাবছিস? রাজু, আমার কথা সেটাই মনে হচ্ছে। শুধু ভাবলে হবে না, কিছু একটা করতেই হবে। তবে একা আমার পক্ষে এটা করা কঠিন। তোর সমর্থন আর সহযোগিতা পেলে কাজটা দ্রুত করে ওঠা যায়। আমাদের এই শহরে ফিরে যাওয়ার আগে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি তো সাথে আছি। গ্রামের মানুষগুলো আমাদের বড্ড আপন করে নিয়েছে। এদের জন্য এইটুকু তো আমাদের নৈতিক দায়িত্ব চলেই। চল তাহলে দেরি না করে মোড়ল মশাইয়ের বাড়ির দিকেই হাঁটা যাক। দেখি তিনি আমাদের এই প্রস্তাবে কি বলেন। আপনারা তো দেখছি বাইরের মানুষ। এই দুর্গম সময়ে আমাদের গ্রামের দিকে পথ ভুল করে এসেছেন নাকি? আগে তো কখনো দেখিনি আপনাদের। আপনারা কারা আর কি প্রয়োজন আমার কাছে? ক্ষমা করবেন মোড়ল মশাই, আপনাকে হঠাৎ বিরক্ত করবার জন্য। আমি রাহুল, আর ও আমার বন্ধু রাজু। আমরা শহরে ব্যবসা করি, এই মনোরম পরিবেশে টানিয়ে আসা। ঠিকই বলেছে রাহুল। মোড়ল মশাই, আমাদের আপনার গ্রামের মানুষগুলোকে খুব আপন বলে মনে হয়েছে।
ললিতাদি আর মদন ভাইয়ের আতিথেয়তা আমরা কোনোদিন ভুলব না, কিন্তু এই কয়েকদিন আপনাদের গ্রাম ঘুরে যে করুণ ছবিটা আমাদের চোখে পড়েছে তা আমাদের ভীষণভাবে ব্যথিত করেছে। আপনারা মদনের বাড়িতে উঠছেন, তা গ্রামের দুর্দশা তো আমাদের নিত্যদিনের সঙ্গী। আপনারা তো শহরের মানুষ, এই কষ্টের জীবন দেখে হয়তো অস্বস্তি বোধ করছেন। না মোড়ল মশাই, অস্বস্তি নয়, বরং কিছু করবার তাগিদ অনুভব করছি। আমরা গ্রামের শেষ প্রান্তে একটা উঁচু জমি দেখেছি। আমাদের ইচ্ছে ওই জায়গায় একটা বড় পাকা বাড়ি বানিয়ে দিই। বন্যার সময় মানুষ যে ঘরছাড়া হয়ে পড়ে, তখন এই বাড়িটি সবার কাছে আশ্রয়স্থল হবে। গ্রামের মানুষ অন্তত একটা নিরাপদ জায়গায় থাকতে পারবে। আপনারা শহরের বাবু হয়ে আমাদের গ্রামের মানুষের কথা ভাবছেন। এত বড় একটা প্রস্তাব, বন্যার সময় আমাদের যা দুর্গতি হয় তা বলে শেষ করা যায় না, কিন্তু এটা তো অনেক বড় খরচের কাজ। আপনারা কেন অযথা আমাদের জন্য এত টাকা খরচ করতে যাবেন? টাকা বড় কথা নয় মোড়ল মশাই, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়াটাই আসল কথা। আমরা চাই এই কাজটি সম্পূর্ণ হোক, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কাজটা আপাতত গোপনে থাকবে, গ্রামবাসী জানবে না যে কে বাড়ি বানাচ্ছে। ঠিকই বলেছেন রাজু। মোড়ল মশাই, আমরা চলে যাওয়ার পরেই নির্মাণ কাজ শুরু করবেন। পরের বার যখন বন্যা হবে, ঠিক সেই দুর্যোগের মুহূর্তে মানুষ যখন এই বাড়িটিতে আশ্রয় গ্রহণ করবে, তখন তারা জানবে এটা আমাদের দান। তার আগেই এটা গোপনে থাকাই ভালো। আপনাদের মহানুভবতায় আমি সত্যিই আপ্লুত। গ্রামের মোড়ল হিসেবে আমি আপনাদের এই প্রস্তাবের জন্য পূর্ণ অনুমতি দিচ্ছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের পরিচয় আমি গোপন রাখব। অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই। আমরা নিয়মিত টাকা পাঠিয়ে দেব। আশা করি আপনার নজরদারিতে বাড়িটি দ্রুত তৈরি হয়ে যাবে। বাবুরা, আপনাদের গ্রামের অভাবের কথা তো সব জানেনই আপনারা। এরপরও কি আমাদের এই কুঁড়ে ঘর আপনাদের খুব অসুবিধে করছে? ললিতা সারাদিন শুধু ভাবছিল আপনাদের কষ্ট হচ্ছে কিনা। গরিবের সেবা তো সবসময় তৃপ্তদায়ক হয় না। মদন ভাই, আপনি এ কথা কেন বলছেন? আপনাদের আতিথেয়তা আমরা কোনো দিন ভুলব না। এই একদিনে আমরা যে আন্তরিকতা পেয়েছি তা শহরের বড় বড় হোটেলেও পাওয়া যায় না। আপনাদের এই ঘরই আমাদের কাছে এখন সবচেয়ে শান্তির জায়গা। বাবুরা, আপনারা কত ভালো, আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে থাকলেন, খাবার খেলেন। শহরের মানুষ তো আপনাদের মতো হয় না, তারা তো আমাদের চিনতেও চাইতো না। আপনাদের খুব মনে পড়বে। ললিতাদি, আপনার হাতের রান্নার স্বাদ আমরা সব সময় মনে রাখব। আমরা ফিরে গেলেও আপনাদের এই ভালোবাসার কথা আমাদের ভুলতে দেবে না। সত্যি বলতে আপনার হাতে রান্না করা খাবার আমাদের খুব তৃপ্তি পেয়েছে। আপনাদের যাওয়ার কথা শুনলে মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। কালকে সকালে আপনারা চলে যাবেন ভাবতেই যেন কেমন একটা শূন্যতা লাগছে। তবে আপনারা বাবু মানুষ, ব্যবসার অনেক কাজ থাকে, সেটা তো ফেলে রাখা যায় না। হ্যাঁ, আমাদের শহরে অনেক কাজের চাপ, অনেক ব্যবসা সামলাতে হয়। কয়েকটা দিন যে এমন নিরিবিলি গ্রামে কাটাতে পারলাম তা আমাদের জীবনের অন্যতম সেরা সময় হয়ে থাকবে। আপনারাই আমাদের সময়টাকে এত সুন্দর করে তুলেছেন। ঠিক বলেছে রাহুল। মদন ভাই, ললিতাদি, আপনারা আমাদের সাথে যে ব্যবহার করেছেন তা আমরা আজীবন মনে রাখব। আমাদের হয়তো আবার কোনোদিন দেখা হবে। আমরা আপনাদের কথা সব সময় ভাবব। আপনারা আবার আসবেন তো বাবু? আমাদের ঘরটা তো আপনাদের জন্যই খোলা রইল। বন্যা টন্যা তো লেগেই থাকে, তার মধ্যে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। অবশ্যই আসব। আপনারা খুব ভালো থাকবেন। কোনোদিন যদি কোনো সাহায্য লাগে তবে জানাবেন। আমরা আপনাদের বন্ধু হয়েই থাকব। আচ্ছা, রাত হলো, এবার আপনারা ঘুমিয়ে পড়ুন, আমরাও একটু ঘুমাই। কালকে সকালে আবার বের হব তো। আজ তবে আপনারা ফিরছেন? শহরটা অনেক বড়, অনেক ব্যস্ত। আমাদের এই ছোট্ট গ্রামের কথা কি মনে থাকবে, নাকি শহরের ভিড়ে আমাদের এই মুখগুলো হারিয়ে যাবে? মদন ভাই, আপনি এমনটা বলছেন কেন? শহরের ভিড় কি আর আপনাদের এই পবিত্র ভালোবাসার চেয়ে বড়? আপনারা আমাদের যা শিখিয়েছেন তা শহরের সব বড় স্কুলও শেখাতে পারে না। আপনারা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ঠিকই শুনেছেন, আমাদের ফেরার তাড়া আছে ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকবে ওই কুয়োর পারে। আর আপনাদের এই আন্তরিকতায় আমরা নিয়মিত যোগাযোগ রাখবো, কোনো ভয় নেই। আরে, রাহুল বাবু আর রাজু বাবু যে বেরিয়ে পড়েছেন, শুনুন। গ্রাম ছাড়বার আগে আপনাদের সাথে শেষবার দেখা করে যেতে এলাম। গ্রামের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আশা রাখি এই গ্রাম আপনাদের ভালো লেগেছে। মোড়ল মশাই, আপনি কষ্ট করে এলেন। আমাদের তো এমনিতে আসবার কথা ছিল। আপনি বরং গ্রামবাসীর দিকে খেয়াল রাখবেন। আমরা আবার আসবো। হ্যাঁ, সময় হলেই সব জানতে পারবেন।
আপনারা নিশ্চিন্ত থাকুন, মিস্ত্রি ঠিক করে ফেলেছি, জায়গা পরিষ্কারের কাজও শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনাদের পরিকল্পনা অনুযায়ী কি সবকিছু এগোবে? ঠিক আছে, টাকা পাঠানোর ব্যাপারে কোনো সমস্যা হবে না, নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। আপনি শুধু কাজের মানটা ঠিক রাখবেন, যাতে আমাদের অনুপস্থিতিতে কোনো গাফিলতি না হয়। আপনারা যা বলছেন সেটাই হবে, কোনো চিন্তার কারণ নেই। আমি নিজে তদারকি করব, আপনারা সাবধানে ফিরুন। আপনারা মোড়ল মশাইয়ের সাথে কি গোপন কথা বলছেন, আমরা কিছুই কি জানবো না? না না দাদা, মোড়ল মশাইকে গ্রামের কিছু সাধারণ সমস্যার কথা বলেছিলাম। আপনারা ভালো থাকুন, এও তো আসি। হ্যাঁ, মোড়ল মশাই, এই নির্জন জায়গায় এত বড় বাড়ি তৈরি হচ্ছে কার জন্য? আমাদের এই ছোট গ্রামে এত বড় বাড়ি তৈরি করবার মতো সামর্থ্য তো কারো আছে বলে মনে হয় না। বড় বড় ইট বালি ঢিবি সব যেন স্বপ্নের মতো লাগছে। আমিও ঠিক তাই ভাবছি মদনদা। এই তো কয়েক মাস আগে এলাকাটা একদম পতিত ছিল। এমন বড় ঘরদোর তৈরি হলে তো আমাদের এই অঞ্চলের চেহারাটাই বদলে যাবে। কিন্তু কাজটা কারা করাচ্ছে সেটা কি জানা আছে? দেখো মদন, সঙ্গীতা, সব জিনিসের একটা সঠিক সময় থাকে। এখন এই বাড়িটি কেন তৈরি হচ্ছে তা আমার মুখে না শোনাই ভালো। সবকিছু সময়ের অপেক্ষায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। আমি শুধু এটুকু বলতে পারি, যা কিছু হচ্ছে তাই গ্রামের ভবিষ্যতের কথা ভেবেই হচ্ছে। কিন্তু মোড়ল মশাই, গ্রামের মানুষ তো কৌতূহলী। তারা তো প্রতিদিন এসে আমাকে জিজ্ঞেস করছে এত বড় দালান কি ধনী বাবুদের বসবাসের জন্য তৈরি হচ্ছে? আমি তো তাদের কোনো সদুত্তর দিতে পারছি না। বাড়িটি দেখতে তো অনেকটা আস্তাবলের মতো বড়, আবার ঘরগুলো তো আলাদা। সাধারণ বাড়ির মতো লাগছে না। মোড়ল মশাই, আপনি যদি আমাদের একটু আভাস দিতেন, তবে আমরাও অন্তত গ্রামবাসীর সন্দেহ দূর করতে পারতাম। সবাই তো ভাবছে এখানে কি কোনো বড় গুদাম তৈরি হচ্ছে নাকি অন্য কিছু। বাড়িটার গড়নটাই তো অন্যরকম। এখন চুপচাপ কাজটা হতে দাও। তোমরা তো দেখছো ইটের পর ইট গেঁথে একটা মজবুত কাঠামো দাঁড়াচ্ছে। যখন কাজ শেষ হবে তখন তোমাদের কারোরই আর প্রশ্ন থাকবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, এই বাড়ি কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। এর পেছনে এমন এক উদ্দেশ্য আছে যা তোমরা বন্যার সময় বুঝতে পারবে। ব্যক্তিগত নয়, তবে কি সরকারি কোনো প্রকল্প? তা যদি হয় তবে গ্রামের তো অনেক উপকার হবে। মোড়ল মশাই, আপনি আমাদের শুধু এইটুকু বলুন, এতে কি গ্রামের গরিব মানুষের কোনো কাজে আসবে? ধৈর্য ধরো মদন, ঠিক সময়ে সব উত্তর পাবে। এখন শুধু প্রার্থনা করো যাতে কাজটা নির্বিঘ্নে শেষ হয়। গ্রামের মঙ্গল ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এর পেছনে নেই। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, বাড়ি যাও যাও। এই যে আপনারা, ভয় পাবেন না, সবাই এইদিকে চলে আসুন। এই বাড়ির চাতালটা অনেক উঁচুতে, বন্যার জল এখানে পৌঁছাতে পারবে না। ললিতা, সঙ্গীতা, মদন, তোমরা দেরি করো না, গ্রামের সবাই বড় বাড়িতে ঢুকে বড় দ্রুত এসো। মোড়ল মশাই, এটা কি সত্যি আমাদের গ্রামেরই বাড়ি? এত বড় আয়োজন, বন্যার সময় আমাদের মাথা গোঁজবার এমন ব্যবস্থা কোনোদিন কেউ কল্পনাও করেনি। 1 বছর ধরে যে রহস্য ছিল তা আজকে আমাদের চোখ খুলে দিল। এখানে থাকার জন্য কত সুন্দর ব্যবস্থা, অথচ আমরা কিচ্ছু জানতাম না। বন্যার জলে ভয়ে যখন সবাই দিশেহারা, তখন এই বাড়িটি আমাদের কাছে ভগবানের দান মনে হচ্ছে। এমন নিঃস্বার্থ কাজ কে করলো? আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে। মনে আছে, গত বছর 2 শহরের বাবু আমাদের গ্রামে ঘুরতে এসেছিলেন। রাহুল আর রাজু নামের সেই 2 যুবক এ বাড়িটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করে দিয়ে গেছেন। তারা চেয়েছিল বন্যার চরম মুহূর্তে আপনারা যাতে কষ্ট না পান। বাবুরা, ওনারা তো আমাদের কোনোদিন বোঝার সুযোগই দিলেন না যে এত বড় উপকার করছেন। মানুষের জন্য 10 টাকা দান করলেও এখনকার দিনে লোক ঢাক পিটিয়ে প্রচার করে, আর ওনারা আমাদের জন্য এতটা করলেন অথচ কারোর কাছে কোনো কৃতজ্ঞতা চাইলেন না। নিশ্চয়ই ওনারা ওপরওয়ালার কোনো রূপ। ঠিক তাই মদন, ওনাদের উদারতার মানসিকতা আজকে আমাদের বাঁচিয়ে দিল। গ্রামের মানুষ হয়ে আপনারা যে ভালোবাসা ওনাদের দিয়েছেন, তার প্রতিদান হিসেবেই ওনারা এই আশ্রয়টুকু গড়ে দিয়ে গেছেন। আজকে এই আশ্রয়স্থলই আমাদের বড় সম্পদ। বাবুরা, আপনারা যেখানেই থাকুন আপনাদের মঙ্গল হোক। আমাদের মতো গরিবদের যে আপন ভাবলেন, তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনারা আমাদের এত বড় একটা বিপদ থেকে বাঁচালেন,